মোড়ল সাহেব, একটু দাঁড়ান। আপনার এই আজগুবি বিচারের কারণে আজ সৎ ছেলে রহিমটা না খেয়ে মরতে বসেছে। করিম অন্যায়ভাবে সব ফায়দা লুটছে। একদম ঠিক কথা আমিনা খালা। রহিম দিন রাত কষ্ট কইরা ঘাস পানি খাওয়ায়, আর করিম শুধু আইসা দুধটুকু নিয়া বাজারে বেচা দেয়। খাবারের খরচের এক পয়সাও দেয় না। ভাই করিম, চলো চলো, সকাল হয়ে গেছে। রোদ ওঠার আগেই মাঠে নামতে হবে। আজ উত্তরের জমির আগাছাগুলো সব উপড়ে পরিষ্কার করতে হবে, তা না হলে ধান গাছগুলো একদম ভালো বাড়বে না। আর এবার আমরা পুরো ফসলেই কিন্তু মার খাবো। সকালে উঠেই প্রখর রোদের মধ্যে ভাবে গাধার মতো খাটনি করা আমার কাজ না। তোমার অত যদি খাটার আর কাজ করার শখ থাকে, তুমি একা গিয়ে করো না। অনর্থক প্রতিদিন সকালে আমাকে ডেকে এভাবে মন মেজাজ খারাপ করছো কেন বলো তো? বললেই তো হলো না ভাই। আব্বা তো মৃত্যুর শেষ মুহূর্তেও আমাদের দুজনকেই একসঙ্গে মিলেমিশে জমি সামলাতে বলে গিয়েছেন। আমাদের জমিটার কাজ যদি এভাবে পড়ে থাকে, তবে পুরো বছর আমাদের এই সংসারটা চলবে কিভাবে? আর দিন শেষে আমাদের পেটে কি যাবে? সংসার যেভাবে চলার চলুক, আমার মাথার ওপর ফালতু বড় ভাইগিরি দেখানো আর হুকুম চালানো বন্ধ করো। আব্বা বলে গেছেই বলে কি আমাকে দিনভর তোমার গোলামি করে খেতে হবে? আমি কখন মাঠে যাব, কখন কাজে যাব, কখন ঘুমাবো, তা আমার ভালো করেই জানা আছে। তোমার কথায় আমি এক পাও নড়ব না। আমি তো তোমাকে আমার গোলামি করতে বলছি না ছোট ভাই। আমি কেবল বাবার রেখে যাওয়া ভিটে মাটি আর সংসারের প্রতি নিজের দায়িত্বটুকু তোমাকে মন দিয়ে করতে বলছি। আমরা দুজনে না খাটলে এই সংসার যে ভেসে যাবে। সংসার ভেসে গেলে যাক, তা নিয়ে তোমার অত দরদ উতলে ওঠার দরকার নেই। তুমি একা কাজ করে যদি বিশাল নবাব হতে চাও, তবে যাও। আমাকে ডেকে ডেকে সময় নষ্ট করো না। যাও যাও যাও। তুই বুঝছিস না করিম, এভাবে অলস হয়ে থাকলে শেষমেশ এই একমাত্র দুগ্ধবতী গরুটা বেচে বেচে খেতে হবে রে। আমাদের কি আর কোনো সম্বল আছে বল? গরু বেচে খেলে তো ভালোই হয়। আমারও অন্তত এই কঠিন পরিশ্রম থেকে রেহাই মিলবে। আর শোনো, গরু তো আব্বার, সেখানে আমারও তো সমান অধিকার। ছি করিম, ছি। বাবার রেখে যাওয়া শেষ চিহ্নটুকু বেঁচে খাওয়ার চিন্তা করছিস? তোর মনে একটুও দয়া মায়া বা সংসারের প্রতি ভালোবাসা নেই? তোমার ওই ফালতু মায়া দয়া দেখিয়ে পেট ভরবে না রহিম। তোমার হকের আর সংসারের লম্বা লম্বা উপদেশ শুনতে আমার বিন্দু মাত্র আগ্রহ নেই। এরপর থেকে যদি আমার কাজের হিসাব নিতে এসেছো না, তবে কিন্তু পরিণাম মোটেও ভালো হবে না রহিম ভাই, আমি সোজা বলে দিলাম। এই রহিম ভাই অর্ধেক জমি দিনারও শেষ করেছে ঠিকই, কিন্তু বাদিকের জমিটা রাইল আমার দিকে বেশি চাপালো কেন? তুমি তো ভারী চালাক চোর দেখছি। ভাবছো আমি কিছুই বুঝি না? আমি তো সোজা আইল ধরে কাটি ভাই, কোনো অন্যায় কাজ করিনি। শিবার আব্বা যেভাবে রেখেছিলেন তেমনই আছে। তুমি অহেতুক আমাকে সন্দেহ করছো আর মন গড়া কথা বলছো। তুমি মুখ সামনে কথা বলো। তুমি কি আমাকে বোকা ভাবো নাকি? আমি জানি তুমি ভেতরে ভেতরে জমির সব ফসল একাই হাতানোর পরিকল্পনা করছো। আজই আমি তোমার এই চালাকির শেষ হিসাব নেব বলে দিলাম। অনর্থক ঝগড়া করো না করিম। রাগ থামিয়ে তুমি এসে একটু হাত লাগাও। বেলা গড়িয়ে প্রায় দুপুর হয়ে এলো। দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি শেষ হবে। তুমি আমাকে নির্দেশ দেওয়ার কে?
তোমার এত বড় সাহস আমার কাজের হিসেব নেবে? হ্যাঁ, আজ তোমাকে আমি দেখাচ্ছি। এই কি করছো তোমরা দুই ভাই? বন্ধ করো এই মারামারি। বাবার রেখে যাওয়া সামান্য জমি নিয়ে নিজেরাই রক্ত ঝরাচ্ছ কেন? ছি, গ্রামের মানুষের সামনে লজ্জা পাচ্ছ না? ছি ছি। ওরে করিম, ছোট হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলতে তোর একটু লজ্জা করলো না? হায় রে দুনিয়া, বাবা মারা যেতেই তোরা রক্তারক্তি শুরু করলি। তোর কি একটু ভয় ডর নেই? আমিরা খালা, আপনি মাঝখানে আসবেন না। ও নিজেকে পুরো জমির একা মালিক মনে করে। আজ থেকে আমি লাঠি দিয়ে পিটিয়ে ভালো করে মজা দেখাবো বেটার। আমি শুধু শান্তিতে চাষবাস করে দুটো ভাত খেতে চাই করিম। তোর সাথে কোনো ঝগড়া বা মারামারি করা আমার উদ্দেশ্য নয়। শোনো রহিম আর করিম, তোমাদের বাবার আত্মা স্বর্গে গিয়ে কষ্ট পাচ্ছে। জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে রক্তারক্তি বিচারহীন ঝেড়ে দেওয়া যায় না। মোড়ল সাহেব ঠিকই বলেছেন। আব্দুল রহমান একজন সৎ ও পরোপকারী মানুষ ছিলেন। উনার পোলাগোর এমন ঝগড়া গ্রামবাসী গোল্লাইগা বড় লজ্জার বিষয়। মোড়ল সাহেব, হাশেম চাচা যতই কথা বলুক, আমি আর রহিমের সাথে একসঙ্গে থাকবো না। জমি পরিষ্কার দুই ভাগ করে দিন, আমি আমার আলাদা জমিতে চাষ করব। আব্বার জমি ভাগ হয়ে যাক, আমার তাতে কোনো আপত্তি নেই মোড়ল সাহেব, কিন্তু আমরা যেন শান্তিতে বাঁচতে পারি এমন একটা সুরাহা করে দিন। ঠিক আছে, আব্দুর রহমানের জমি আমি মাঝখান থেকে দুই ভাগে সমানভাবে ভাগ করে দিলাম। পূবের পাশ রহিমের আর পশ্চিমের পাশ করিমের। ভালো কথা, জমি তো ভাগ হলো, কিন্তু আব্বার রেখে যাওয়া এই ডালিম রঙের দুধেল গরুর কি হবে? ওটা তো আর কেটে অর্ধেক করা যাবে না। ওটার ভাগ কিভাবে হবে? গরু তো আমাদের সংসারের সম্বল, ওটা ভাগ না করে দুজনে মিলে যত্ন করলেই তো হয়। তোর সাথে মিলে কিছুই করার রুচি নেই আমার। মোড়ল সাহেব, গরুর ফাইসালা আজই করুন। গরুর ভাগ নিয়ে আমি আজ তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত দেব না। কাল সকালে নতুন করে বিচার বসবে, তখনই গরুর ভাগ নিয়ে সঠিক সিদ্ধান্ত জানানো হবে। গরুর ভাগ কিভাবে হবে তা নিয়ে সারা রাত চিন্তা করেছি। গরু তো আর জীবন্ত অবস্থায় কাটা যায় না, তাই আমি একটি অনন্য ভাগের সিদ্ধান্ত নিয়েছি। মোড়ল সাহেবের রায় যেন ন্যায়সঙ্গত হয়, সেইটা খেয়াল রাখবেন। দুই ভাইয়ের যেন ক্ষতি না হয়। হ্যাঁ, ন্যায় বিচার হবে। গরুর সামনের অংশ রহিম সামলাবে, আর পেছনের অর্ধেক অংশ পাবে করিম। বাহ, চমৎকার বিচার মোড়ল সাহেব। পেছনের অংশ আমার, মানে দুধ দোয়ানো আর পেছনের যাবতীয় লাভ পুরোটাই আমার। এতে আমার কোনো আপত্তি নেই। মোড়ল সাহেব, এ কেমন ভাগ? আমি কিভাবে গরুর শুধু সামনের অংশ নিয়ে সংসার চালাবো? মুখের অংশের দায়িত্ব নিলে তো শুধু খাবারই খাওয়াতে হবে। বেশি কথা বলো না। রহিম ভাই, বেশি কথা বলো না। মোড়ল সাহেব যা বলেছেন তাই হবে। তুমি গরুর মুখ সামলাও, আমি পেছন সামলাবো। বিচার যা হওয়ার হয়ে গেছে। রহিম, সালিশের রায় সবাইকে মেনে নিতে হবে। এখন সভা ভঙ্গ করা হলো, সভা ভঙ্গ করা হলো। রহিম ভাই শোনো, ভালো করে গরুর মুখে ঘাস দাও, খোল দাও, ভুসি দাও। পেট ভরে না খেলে কি পেছনের অংশে দুধ পাওয়া যাবে? ঠিক মতো খাওয়াচ্ছ না কেন? হ্যাঁ করিম, আমি রোদে পুড়ে জঙ্গল থেকে ঘাস কেটে এনে গরুকে খাওয়াচ্ছি। খরচা ছাটাই সব আমিই করছি। তুমি তো একটু কষ্টও করছো না, এক ছটা ঘাসও এনে দিচ্ছ না, আবার প্রতিদিন দুধের সম্পূর্ণ অংশ নিয়ে যাচ্ছ। মোড়ল সাহেবের রায় কি তোমার মনে নেই নাকি? সামনের অংশ তোমার, তাই খাওয়ানোর দায়িত্বও তোমার।
আর পেছনের অংশ আমার, আমিই দুধ দোয়াবো। এ নিয়ে অতিরিক্ত কথা বললে আমি আবার মোড়লের কাছে যাব বলে দিলাম। এটা তো অন্যায় করিম, ভাই হয়ে ভাইয়ের ওপর এমন অত্যাচার কিভাবে করিস? অন্যায় ন্যায়ের ভাজ আমি বুঝি না, আমি শুধু আমার হকের দুধটুকু বুঝি। ওরে বাবারে, ওরে রহিম, তোর গরুর সামনের অংশে কোনো বুদ্ধি নেই। তুই নিশ্চয় ওকে খেপিয়ে দিয়েছিস, তাই ও আমাকে লাথি মারল রে। আমার সব দুধ মাটিতে পড়ে গেল রে। আমি তো কিছুই করিনি ভাই, আমি তো দূর থেকে ঘাস নিচ্ছিলাম। গরু তো একটা অবুঝ প্রাণী, তাকে প্রতিদিন শুধু দোয়ালে হয় না, অন্যায় করলে সেও বোঝে। দেখ, মেজাজ খারাপ করবি না, কাল থেকে গরু যেন আমাকে লাথি না মারে, তা না হলে তোর খবর আছে কিন্তু। মোড়ল সাহেব, একটু দাঁড়ান। আপনার এই আজগুবি বিচারের কারণে আজ সৎ ছেলে রহিমটা না খেয়ে মরতে বসেছে। করিম অন্যায়ভাবে সব ফায়দা লুটছে। একদম ঠিক কথা আমিনা খালা, রহিম দিন রাত কষ্ট কইরা ঘাস পানি খাওয়ায়, আর করিম শুধু আইসা দুধটুকু নিয়া বাজারে বেচা দেয়, খাবারের খরচের 1 পয়সাও দেয় না। মোড়লের অন্যায়ের বিচার যদি সঠিক না হয়, তই গ্রামের মানুষের কাছে আপনার এই সালিশের কোনো সম্মান থাকবো না। আপনার এই অদ্ভুত ভাগ এখনই বদলাতে হইব। তোমরা যা বলছো তা আমি শুনছি। আসলে আমার ধারণা ছিল করিম নিজের ভুল বুঝতে পারবে এবং ভাইয়ের প্রতি সহানুভূতিশীল হবে, কিন্তু সে তো দিন দিন অতি লোভী হয়ে উঠেছে। লোভীদের অমনি সোজা আঙুলে ঘি ওঠে না মোড়ল সাহেব, নতুন বিচার ডাকুন। ঠিক আছে, আমি কালই নতুন করে সালিশ ডাকছি, এবার একটি চিরস্থায়ী সমাধান করব। করিম, তোমার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তুমি নাকি গরুর দুধ শুধু দহন করে নিয়ে যাচ্ছ, কিন্তু তার দেখাশোনার খরচ বা রহিমের কষ্টের কোনো মূল্যায়ন করছো না। মোড়ল সাহেব, আপনি নিজেই তো আগের বিচারে বলেছিলেন পেছনের অংশ আমার, আর পেছনের অংশের মালিক হলে আমি তো ওই দুধেরও মালিক। আমি কেন রহিমের খাবার খরচের দায়িত্ব নেব? ও তো সামনের অংশের মালিক। মোড়ল সাহেব, আপনার আগের রায় অনুযায়ী আমি তো গরুর সামনের অংশের পূর্ণ মালিক, তাই তো। হ্যাঁ রহিম, বিচারে তুমি সামনের অংশের মালিক। ঠিক আছে, তবে এখন থেকে আমার অংশের যত্ন নেব আমার নিজস্ব উপায়ে। করিমের এতে কিছু বলার থাকা উচিত নয়। ওরে বাবা রে, কোমর গেল রে। মোড়ল সাহেব দেখেন, রহিম গরুর মুখে লাথি মারছে, আর গরু আমাকে লাথি মারছে। রহিমকে আটকান, ও আমাকে মেরে ফেললো। ভাই করিম, চিল্লাচ্ছিস কেন? সামনের অংশ তো আমার, আমি আমার অংশে লাঠি মারি আর যাই করি সেটা আমার নিজস্ব ব্যাপার। আমার অংশে আঘাত করার কারণে গরুর পেছনের অংশ যদি তোমাকে লাথি দেয়, তবে তাতে আমার কি করার আছে? মোড়ল সাহেব, রহিম উপযুক্ত শিক্ষা দিছে, এবার আর কোনো ভুল নয়, একদম ন্যায্য সিদ্ধান্ত নিন। আর কোনো তামাশা নয়, আজ আমি গরুর ভাগ চূড়ান্ত ভাবে সংশোধন করে দিচ্ছি। মোড়ল সাহেব, আমাকে বাঁচান, আমার ভুল হয়ে গেছে। রহিমকে বলুন লাঠি সরাতে, আমাকে আর লাঠি খাওয়াবেন না। শোনো করিম, গরু কোনো দুখণ্ড করার জিনিস নয়। আজ থেকে গরুর সমস্ত খাবারের খরচ, দেখাশোনা এবং খৈল ভুসির দায়িত্ব রহিম আর করিম দুজনে সমান ভাগে ভাগ করে নেবে। আর দুধের ফয়সালা কি হবে মোড়ল সাহেব? দুধ প্রতিদিন সমান 2 ভাগে ভাগ হবে। একদিন রহিমের পরিবার পুরো দুধ পাবে, আরেকদিন করিম পাবে। তবে শর্ত হলো, যদি করিম গরুর খাবার না দেয় বা পরিচর্যা না করে, তবে ওই দিনের দুধের ভাগ পাবে না।
আমি সব শর্তে রাজি মোড়ল সাহেব। আমি আমার মারাত্মক ভুল বুঝতে পেরেছি। অতি লোভে পড়ে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আর সেই পাপে আজ শাস্তি পেলাম। রহিম ভাই, আমাকে ক্ষমা করে দাও ভাই, ক্ষমা করে দাও। ভাই করিম, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই বড় কথা। অন্যায় ছেড়ে দিলে তুই তো আমার সেই ছোট ভাই আছিস রে। আয় আয় আয়, দুজনে মিলে সংসার সামলাই, আয়। দেখলেন মোড়ল সাহেব, শেষ পর্যন্ত সত্য ন্যায়ের জয় হইল। একদমই ঠিক বলেছ হাসেম। সৎ মানুষের কষ্ট হয়তো সাময়িক, কিন্তু অন্যায় ও লোভের পরিণতি শেষ পর্যন্ত পরাজয়ই ডেকে নিয়ে আসে।